CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভয়াবহ পথ দুর্ঘটনায় কাঁপল বরাক উপত্যকা। বদরপুরে ডাম্পারের ধাক্কায় 3 জনের মৃত্যু। শিলচরে হিট অ্যান্ড রান, ডাম্পারের ধাক্কায় প্রদীপ ধরের অকাল মৃত্যু। শালগঙ্গায় শোকের ছায়া। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাক্সের বর্ষসেরা অনুষ্ঠান সম্পন্ন। বেরেঙ্গা ক্যাটল মার্কেট থেকে বাদ্রি ব্রিজ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। শিলচর গান্ধী ভবনে গতকাল মহাত্মা গান্ধীর ৭৮তম তিরোধান দিবসে লেখক নিহার রঞ্জন পালের সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান বইয়ের উন্মোচনের অনুষ্ঠান। এখন আসছে বিস্তারিত সংবাদে। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ল বরাক উপত্যকা। শ্রীভূমি জেলার বদরপুরে জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন 3 জন। সূত্র শুনছি বদরপুর স্টেশন থেকে এই গাড়িটি রওনা হয়েছে বাজারঘাটের উদ্দেশ্যে। গাড়ি ট্রাভেলার্স গাড়ির নম্বর দেখছি AS10C677 গাড়ির নম্বর রয়েছে। এখানে রয়েছেন স্থানীয় প্রশাসন, বদরপুর ট্রাফিক আইসি এবং এই পার্শ্ববর্তী এলাকার মানুষ চাঞ্চল্য হয়ে রয়েছে আর ওই ডাম্পার গাড়ির সঙ্গে। পুলিশ সূত্রে জানা গেছে, বদরপুর স্টেশন থেকে প্রায় 17 জন রেলযাত্রী নিয়ে একটি ট্রাভেলার বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শ্রীগৌরী বাজার এলাকায় একটি দ্রুতগতির ডাম্পার ট্রাভেলারটিকে সজোরে ধাক্কা মারলে বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশের মাঠে উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই বদরপুর থানার পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে নেমে পড়েন। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মোট 17 জন যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। অ্যাক্সিডেন্ট হয়েছে না পরে কি দেখছো? তো দেখছি মানুষের মানে বেশি প্রবলেম। কজন মানুষ আসলো গাড়ির মধ্যে? কজন আসলো ট্রাভেলার্স বাস? 52 জন। এর মধ্যে মানে স্পট ডেড। বাকি যারা আহত তারা হসপিটালের সাইড গোছাইয়া দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনে আইয়া লইয়া গেছে। তো গাড়িটা মানে বদরপুর দিক থেকে আওয়াজ আসলো, মানে ট্রাভেলার্স বাস, আর ওটা করিমগঞ্জ থেকে আওয়াজ আসলো। দুইটা গাড়ি মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি না, এটা রং সাইডে আইয়া মারছে। হে রাইট সাইডে আসলে, হে রং সাইড থেকে আইয়া ট্রাভেলার্সটা রাইট সাইডে আছে। আচ্ছা, মানুষ যারা যে বার করছেন আপনারাও সবাই মিলিয়ে বার করছেন স্থানীয় মানছে? আচ্ছা, মানে কি মানে মানুষগুলো বাড়িঘর কই এটা জানছেন? বাড়ি সঠিক যাইতো, বাজারঘাট যাইতো, তারা ইয়া যাইতো, বাজারঘাট কীর্তনে যাইতো তারা, মানে সব ফ্যামিলি, মানে কিনারে। আর কইতে কি তারা? আর তো কইতে পারি না, সেই নিয়ে আইছে তারা। মানে আপনারা নাম জানছেন? এরা নাম জানছি, খালি বাজারঘাট যাইতো, জানেন? বাজারঘাট যাইতো। তো 60 জন স্পট ডেড। এই 60 জনটা কই না হয়েছে? করিমগঞ্জ না শিলচর? শিলচরে ফের ঘটল মর্মান্তিক হিট অ্যান্ড রান দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক বাইক আরোহী যুবকের। ভয়াবহ এই দুর্ঘটনাটি সংঘটিত হয় শিলচর ইম্ফল জাতীয় সড়কের রংপুর ক্লক টাওয়ারের সামনে। গতকাল রাত 10:30 নাগাদ এক ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বয়স 35-এর যুবক প্রদীপ ধর। এই হৃদয় বিদারক ঘটনায় শালগঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তার ভাই রাজদীপ ধরের আঘাত গুরুতর। বর্তমানে সে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদিকে ট্রিপার চালক পালিয়ে যায়। দুর্ঘটনার খবর জেনে আশপাশের লোকজন এসে জমায়েত হয়। তারা ট্রিপার চালকদের বেপরোয়াভাবে ট্রিপার চালানোর বিরুদ্ধে রাস্তা অবরোধ করে। প্রায় 3 ঘন্টা রাস্তা অবরোধ থাকায় ফলে যানজট সমস্যার সৃষ্টি হয়। ছুটে আসেন সদল বলে পুলিশ সুপার পার্থসারথী দাস। জনসাধারণ পুলিশ সুপারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন। এর মধ্যে ঘাতক ট্রিপার চালককে আটক করতে হবে। এদিকে পুলিশ সুপার তাদের দাবি মেনে নিলে স্থানীয় জনসাধারণ অবরোধ তুলে নেন। এদিকে শুক্রবার রাতে তার দেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার তার শেষকৃত্য শিলচর শ্মশানে শেষ হয়।
এদিকে মৃত যুবকের শালগঙ্গায় মোবাইল তৈরি ও বিক্রির দোকান ছিল। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকাল থেকে বেলা 2টা পর্যন্ত শালগঙ্গা এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রাখা হয়। প্রদীপ ধরের মা, বাবা, স্ত্রী, 6 মাসের এক ছেলে ও মেয়ে রয়েছে। 1 মাস আগে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। আকস্মিক দুর্ঘটনায় মা, বাবা, স্ত্রী সবাই বাকরুদ্ধ। শনিবার শিলচর ডিএসএ ক্যাম্পাসের আশীর্বাদ ভবনে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলা সমিতির উদ্যোগে আয়োজিত হয় এই বর্ষসেরা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিভাবান খেলোয়াড়দের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। খেলাধুলার ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। এই অঞ্চলের উদীয়মান ও প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং খেলাধুলার সামগ্রিক উন্নয়ন ও প্রসারই এই বর্ষসেরা অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আসতে পারেনি, তাই তার হয়ে নতুন জামান এই পুরস্কারটি স্পোর্টস এরিনার বিভিন্ন তারকারা সম্মুখে বসে আছেন, আমাদের অতি সম্মানের প্লেয়াররা বসে আছেন। সকলকে আমার পক্ষ থেকে, আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানে কার্যসূচি বিভিন্ন আছে। আমি জানি যে বাক্সের যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড়ও সাথে সাথে খেলাধুলার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উপত্যকায় অনেকেই দীর্ঘদিন থেকে প্রচেষ্টা করে যাচ্ছেন। এটা স্বাভাবিক যে কোনো সংস্থা থাকলে, যে কোনো সংস্থাই কোনো সময় তার ভেতরে অনেক মত নিয়ে বিরোধ হয়, কিন্তু আমি একটাই অনুরোধ রাখবো যে কোনো সংস্থাকেই যে মতবিরোধ হতে পারে, পার্থক্য হতে পারে, কিন্তু মতবিরোধকে যাতে কোনো সংস্থার ক্ষতি না হয় তার জন্য সংস্থার যারা দায়িত্ব থাকে তাদের সেটা চিন্তা করা উচিত। আর সকলকে নিয়ে চলার মানসিকতা সংস্থার গার্জিয়ানরা যারা করতে পারেন সেই সংস্থায় কিন্তু চিরস্থায়ী হয়। এটা একটা এক্সাম্পল বাদ, যেটা দীর্ঘ বছর থেকে আপনারা সেটা করে যাচ্ছেন। ওই এক্সাম্পল নিয়ে আগামী দিনে ক্রীড়া সংগঠক বা ক্রীড়া যারা ক্লাব এনজিওরা রয়েছে তারাও যাতে সেভাবে করে যান আমি আশা রাখবো। আর্থিকভাবে সচ্ছল না অনেক প্লেয়াররা রয়েছেন যারা হয়তো তাদের অনেক প্রতিভা আছে, যাদেরকে যদি আমরা একটু ফান্ডিং বা একটু গাইডেন্স দিতে পারি তাহলে কিন্তু অনুশীলন করে আগামীতে তারা কিন্তু ন্যাশনাল লেভেল প্লেয়ারও হওয়ার সম্ভাবনা উজ্জ্বল রয়েছে। তো সেই দিকগুলোকে লক্ষ্য রেখেও আমি বিগত দিনে এই 5টা বছরে যথাসাধ্য চেষ্টা করে তাদের পাশে থাকার চেষ্টা করে গেছি। বেরেঙ্গা ক্যাটল মার্কেট থেকে বাদরি ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূয়া ওরফে সাজু। শনিবার 2025-26 অর্থ বছরের মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ আঁচনি প্রকল্পের মাধ্যমে 2,31,44,000 টাকা ব্যয় ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করেন তিনি। পরে সিঙ্গির বন্ধ জিপিতে ছোট ছোট 30টি গ্রামীণ রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূয়া। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন, বিগত বিধায়কের আমলে সোনাইয়ে কাজের নামে অর্থ লুণ্ঠন করা হয়েছে, কিন্তু গত 5 বছরে দুর্নীতি মুক্ত করে সোনাইয়ের উন্নয়ন করতে পেরেছেন।
আগামী বিধানসভা নির্বাচনে এলাকাবাসীদের ভেবে চিনতে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন বেরেঙ্গার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার বনজিৎ অধিকারী, এসডিও শওকত আলী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা। শিলচর গান্ধী ভবনে গতকাল মহাত্মা গান্ধীর ৭৮তম তিরোধান দিবসে বাস্তুকার লেখক নিহার রঞ্জন পালের সুরমা বরাকের স্বাধীনতা সংগ্রামী ও শিলচর গান্ধী শান্তি প্রতিষ্ঠান বইয়ের উন্মোচনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের পর রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সদস্য ও সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অরিজিৎ আদিত্য, ডক্টর সৌম্যজ্যোতি দত্ত মজুমদার, বিধানচন্দ্র দাস প্রমুখ। মুখ্য অতিথি লোক সংস্কৃতি গবেষক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য এই বইটি উন্মোচন করেন। অনুষ্ঠানে আগত সকলেই গ্রন্থ রচনায় নিহার বাবুর প্রচেষ্টাকে ভূয়সী প্রশংসা করেন। এরপর গান্ধী শান্তি প্রতিষ্ঠান আয়োজিত বার্ষিক মেধা পরীক্ষার অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রীদের শংসাপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানের বিষয়ে মুখ্য অতিথি লোক সংস্কৃতি গবেষক অমলেন্দু ভট্টাচার্য ও অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। জানার মতো কোথাও কোনো কপি বিক্রির জন্য রাখা নেই, অথচ দেখুন জঙ্গিয়ার গীতের পরবর্তী যেটা স্তর, অর্থাৎ শিলচরে এসেছিলেন বা তিনি শিলচরে তার গোটা কর্মজীবন কাটিয়েছেন রামকুমার নন্দী মজুমদার। রামকুমার নন্দী মজুমদার অত্যন্ত আত্মসচেতন ব্যক্তি ছিলেন। তখন শিলচরের যে অবস্থা, কারণ রামকুমার নন্দীর শিলচর বসবাসের মাঝামাঝি সময়ে এখানে প্রথম স্টেশন কমিটি স্থাপিত হয়েছিল এবং রামকুমার নন্দীর প্রয়াণের ৮ বছর আগে শিলচরের প্রথম রেল ছিল। কাজে এখানে স্বাধীনতার কনসেপ্ট আসাটা খুব স্বাভাবিক এবং সহজ ছিল না। কিন্তু রামকুমার নন্দী মজুমদারের একটা পৌরাণিক যাত্রাপালা আছে কংসবধ। সেই পৌরাণিক যাত্রাপালায় যখন শ্রীকৃষ্ণ এবং বলরাম কংসকে আক্রমণ করেছেন, তখন কংস তার সৈন্যদের আহ্বান করে বলছেন যে স্বাধীনতা রক্ষার জন্য এগিয়ে যাও, জন্মভূমির স্বাধীনতা কোনো মূল্যে বিকিয়ে দিও না। তাহলে আমরা বলতে পারি যে প্রথম স্বাধীনতার মন্ত্র বা স্বাধীনতার গুরুত্ব এই শিলচরের মাটিতে উচ্চারিত হয়েছিল 19 শতকে। এই ইতিহাসগুলো নবীন প্রজন্মের জন্য, আজকের যে ছাত্রছাত্রী আসছে তাদের জন্য লিপিবদ্ধ হওয়া প্রয়োজন, কিন্তু তথ্য কোথায়? কাজে আমি বলবো যে গান্ধী শান্তি প্রতিষ্ঠান অনেকগুলো প্রতিষ্ঠানের যেমন জন্মদাতা, ঠিক এরকমভাবে তারা স্থানীয় বইপত্র সংরক্ষণে কাজ যদি হাতে নেন তাহলে এটা একটা মহৎ কাজ হবে। ভবিষ্যৎ গবেষকরা এখানে আসবেন এবং এখান থেকে আরো অনেক নতুন বইয়ের জন্ম হবে। ধন্যবাদ। আমি এই গ্রন্থের প্রচার কামনা করছি এবং উপস্থিত প্রত্যেককেই বলবো যে একটা করে কপি সংগ্রহ করুন। কারণ ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার হাইলাকান্দি রবীন্দ্র সদন ভবনে শক্তিধর চৌধুরী স্মৃতিমঞ্চে সম্মেলনের প্রথম দিনে উক্ত কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সতু রায়, সাধারণ সম্পাদক ডক্টর পরিতোষ দত্ত, সহসভাপতি কাছাড় জেলা থেকে আশিস চৌধুরী,
করিমগঞ্জ জেলা থেকে সুবীর রায়চৌধুরী, হাইলাকান্দি জেলা থেকে মানিক চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক কাছাড় জেলা থেকে মিলন উদ্দিন লস্কর, করিমগঞ্জ জেলা থেকে বজলুর রহমান খান, হাইলাকান্দি জেলা থেকে ডক্টর নিজামুদ্দিন লস্কর, সাহিত্য সম্পাদক জিতেন্দ্রনাথ, সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, সাংগঠনিক সম্পাদক অনিল পাল, কার্যালয় সম্পাদক পরিতোষ দে, কোষাধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য। এছাড়া 13 জন করে কার্যনির্বাহী সদস্য, মোট 39 জন সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। প্রদীপ জ্বালিয়ে শুক্রবার 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্র নাট্যকার, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন প্রধান অতিথি মেঘালয় সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী মানুষ চৌধুরী, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা পশ্চিমবঙ্গ আসাম সাহিত্য জগতের ব্যক্তিত্ব বাহার উদ্দিন চৌধুরী। ওই দিন বক্তারা বাঙালি যে অস্তিত্ব সংকটে তা তুলে ধরে তাদেরকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান। আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমে বলিনি আমি বাংলা সাহিত্য আমি পড়ি না, আমি ইংলিশ কাগজের সম্পাদক। বাংলাটা আমার কতটা স্বভাবত আমার স্পষ্ট নয়। ক্লাস 5-এ উঠে বাংলার আক্ষরিক জ্ঞান হয়েছিল, ইউনিভার্সিটি অব্দি বাংলা পড়েছিল, তারপরে বাংলার সঙ্গে সম্পর্ক নেই। যেটুকু শিখেছি সব নিজের ইচ্ছায় অনুগ্রহে। আমি আপনাদের কাছে আমি অত্যন্ত একজন ছোট মাপের লোক। এই সভায় বসার আমার কতটা অধিকার আছে জানি না, তবে একজন বাঙালি হিসেবে আমার বাঙালির পাশে দাঁড়াতে খুব মন চায়। তাই যখন কেউ ডাকে আমি আসবার চেষ্টা করি এবং নিজের মনের কথা একটা বলতে আমি দ্বিধা বোধ করি না। আমি শুনছিলাম একটু আগে গৌতমবাবু বলছিলেন বাঙালির আত্মপরিচয়। বাঙালির আত্মপরিচয় কিভাবে হবে, কিভাবে হয়েছে? আমাদের সাহিত্য তো ঘটেই, বিশ্বের যে কোনো মাপের সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের তুলনা করা যায়। সেই হিসেবে বাঙালির আত্মপরিচয় তো হয়েছে। আমি সামগ্রিকভাবে বাঙালির কথা বলছি, যারা বিশ্বের পশ্চিমবঙ্গে তথা উত্তর পূর্বাঞ্চলের অথবা বিশ্বের যেগুলোখানি বাঙালিরা আছে সবাইকে নিয়ে সামগ্রিক যে পরিচিতি আমি তার কথাই বলছি। আমাদের আত্মপরিচয় আরো অনেকভাবে হয়েছে, সংস্কৃতিতে অবশ্যই হয়েছে, কিন্তু বলার কথাই না, আমি সেদিকে যাচ্ছিও না। আমি বাঙালির আত্মপরিচয় এটাকে আমি একটু বলতে চাই, বিশেষ করে আমাদের যে উত্তর পূর্বাঞ্চলের বাঙালিরা। আজ শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে SUCI দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার নামে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দুপুর 12টায় দলের কর্মী সমর্থকেরা সেখানে জমায়েত হয়ে SR এর নামে একজনও ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা চলবে না। SR এর নামে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তনের চক্রান্ত বন্ধ করো। SR প্রক্রিয়ায় ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতীয় নাগরিকের নাম কর্তনের বিরুদ্ধে গর্জে উঠুন। অন্যের নাম ব্যবহার করে ভিন্ন উপায়ে নাম কর্তনের চক্রান্তকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকার সন্নিবিষ্ট করতে হবে।
কোনো প্রকার বৈষম্য না করে প্রচলিত আইন মেনে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে খারিজ করতে হবে। অভিযুক্তদের শুনানিতে উপস্থিত থাকার প্রমাণপত্র দিতে হবে ইত্যাদি বিভিন্ন স্লোগান দীর্ঘ সময় ধরে দিতে থাকেন। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাজ্যে এসআর এর নামে অর্থাৎ স্পেশাল রিভিশন অফ ভোটার লিস্ট ভোটার তালিকা সংশোধনীর নামে হাজার হাজার বিশেষ করে সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং অত্যন্ত লজ্জার বিষয় যে সাংবিধানিক উচ্চ পদে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইদানিং যেসব শব্দবন্ধ ব্যবহার করছেন একটা বিশেষ জনগোষ্ঠীর বিরুদ্ধে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ভোটার লিস্ট থেকে অন্তত 5 লক্ষ মেয়াদের ভোট কাটতে হবে। আমরা মনে করি এই সাংবিধানিক পদ শুধু হিন্দুদের পদ নয়, আসামের মুখ্যমন্ত্রী অর্থাৎ আসামের সকল জনগোষ্ঠীর নেতা তিনি, সকল জনগোষ্ঠীর রক্ষক তিনি, অর্থাৎ তিনিই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছেন। আমরা এটা অত্যন্ত তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী এও বলেছেন যে কোনো মুসলমানের রিকশার ভাড়া যদি 5 টাকা হয় তাহলে তাকে 4 টাকা দিয়ে দিতে হবে, অর্থাৎ মেয়াদের কষ্টের মধ্যে ফেলতে হবে, না হলে তারা নাকি মাথায় উঠে যাবে। একজন মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে থেকে দেশের একাংশ জনগণের প্রতি এইরকম মন্তব্য করতে পারেন তা আমাদের জানা ছিল না। কিন্তু আমাদের প্রদেশে আমরা লক্ষ্য করছি যে প্রতি মুহূর্তে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতারা মুখ্যমন্ত্রী তাদের নির্দেশ দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বলছেন 5 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে, তাও শুধু মুসলমান ভোটার। এরকম বিষয় অগণতান্ত্রিকই শুধু নয়, এটা অমানবিক এবং আমরা এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে এসইউসিআই কমিউনিস্ট দলের তরফ থেকে আজকে প্রতিবাদ সাব্যস্ত করছি। কোটি কোটি টাকায় নির্মিত চন্দ্রনাপুরে স্বাস্থ্যকেন্দ্র ভূত বাংলায় পরিণত। 2015 সালে বরখোলার প্রাক্তন বিধায়িকা ডক্টর রুমি নাথ ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করলেও আজ পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। স্বাস্থ্যকেন্দ্র চালুর দাবিতে বারবার দাবি জানালেও কোনো কর্ণপাত করেনি জনপ্রতিনিধিরা। একদিকে সরকার জন উন্নয়নে স্বাস্থ্য পরিষেবা চালু করতে কারি কারি অর্থ বরাদ্দ করছে, অন্যদিকে বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতায় সরকারের কারি কারি অর্থ বিনষ্ট হচ্ছে। এতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জনকল্যাণে স্বাস্থ্য পরিষেবার যদি এমন অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? এমন একটি স্বাস্থ্য কেন্দ্রের ভুতুড়ে কাণ্ড সামনে এলো। কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের চন্দ্রনাথপুর এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র ভূত বাংলায় পরিণত হয়েছে। স্বাস্থ্য সেবার পরিবর্তে মদের আড্ডায় পরিণত হয়েছে স্বাস্থ্য কেন্দ্র। এই হসপিটাল লইয়া আমরা সমস্যায় আছি যে হসপিটালটা যদি তাড়াতাড়ি চালু হয়, আমরা জনসাধারণ এবং গ্রামবাসী বহু দূর যাইতে লাগে, কোনো কিছুর সুবিধা অসুবিধা হইলে আমরা বরখোলা যাইতে লাগে, সোনাপুর যাইতে লাগে। সোনাপুর গিয়া হয়তো আমাদের হয় না, তো মেডিকেল আমরা চান্স দিলাই লেখিয়া যে আমরা এখানে যাও গিয়া। যদি আমরা হসপিটালটা চালু হয় এই জায়গায়, আমরা একটা সুবিধা হয়, গরিব মানুষ এই গাড়ি নেওয়া আনা একটা খরচ বাঁচলো। এটার লেগে আমরা একটু খুব অসুবিধা, এটাই আমরা বলছি আর কি। বুঝলে খুব ভালো দিছি, এই যে 1 বিঘা জায়গা আমি দান দিছি সরকারের কাছে, যাতে জিনিসটা আমরা অতি সত্ত্বর চালু হয়। এবং আমি তো দান দিছি আমার গ্রামবাসীর লাগি, এটার লাগি যেমন একটু যদি চালু হয় আমরা সুবিধা। আর এখানে নানান রকম চুরি চামারি হয়, বান্দরে উন্দরে জঙ্গল হইয়া বুঝিয়েছে। যত 15 বছর পর্যন্ত এটা কোনো কিছু কোনো সুবিধা অসুবিধা হয় করছিলাম, এখনো ভালার লাগি দিছিলাম। কিন্তু আজ আমার 1 বিঘা জায়গা আমি দিছি, এই জায়গারও কোনো মূল্য নাই, জায়গারও কোনো
কোনো কিছু আমি পাই না। জায়গাটা দিয়ে আমার বেকার পড়ে গেছি, জঙ্গলে পরিণত হইয়া সরকারও অনেক টাকা। স্পেশাল রিভিশন বা এসআর প্রক্রিয়াকে কেন্দ্র করে অসম জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এই প্রক্রিয়া নিয়ে সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা তথা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস টিকিট প্রত্যাশী ডক্টর শানিত কুমার সিনহা। এসআর প্রক্রিয়ার মাধ্যমে ভারতের প্রকৃত নাগরিক যারা আসামে বসবাস করছে তাদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, এটার আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই এবং নিন্দা করি। এমনকি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্পষ্ট ভাষায় বলেছে যে উনার ইশারায় যেভাবে ফর্ম 7 কে অপপ্রয়োগ করে বিশেষ কিছু সম্প্রদায়কে হয়রানি করছে, এটা আমরা কোনোদিন মানতে রাজি নই। সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক পদে থেকে সংবিধানকে লঙ্ঘন করা এই মুখ্যমন্ত্রী ভারতের ইতিহাসের একটা কালো অধ্যায়ের সূচনা করেছে। এই ফর্ম 7 বা এসআইআর প্রক্রিয়া হচ্ছে যে কোনো নাগরিককে ভোট দেওয়ার অধিকারকে প্রদান করা। ভারতের নাগরিক হিসাবে সেই ভোটাধিকার প্রয়োগ করা হলো আমাদের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া যায় সেইটা ফর্ম 7 কে অপপ্রয়োগ করা হচ্ছে। যারা ফর্ম 7 কে অপপ্রয়োগ করছে তাদের উপরে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, সেইটা আমি চাই। এবং আজকে হিয়ারিং এর নামে এবং ভেরিফিকেশনের নামে যারা বিএলওরা অলরেডি তাদেরকে ভেরিফিকেশন করে নিয়েছে, তাদেরকে আবার ওইখানে যেতে হচ্ছে। আজকের দিনে মানুষ যেভাবে দিন মজুরি করছে এবং পরিবারের যে দৈনন্দিন জীবদ্দশার মধ্যে খেটে খাওয়া মানুষগুলো এই পরিবারের জন্য টাকা পয়সা অর্জন করার কে বাইরে রেখে এর পরিবর্তে ওরা নিজের যে নাগরিকত্ব এবং ভোটাধিকারকে সাব্যস্ত করতে ওরা হিয়ারিং এর জন্য যেতে হচ্ছে। তাই এইটা বন্ধ হোক এবং সরকারের প্রতি আমার অনুরোধ এবং আবেদন যে এসআর প্রক্রিয়াকে অপপ্রয়োগ করবেন না এবং ফর্ম 7 এর অপপ্রয়োগ করবেন না। এটা আমার পক্ষ থেকে আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই যে জনগণ হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং জনগণ যদি পথে নেমে যায়, বৃহত্তর আন্দোলন যদি করে যায়, সরকার নড়ে করে বসবে। ধন্যবাদ। শিলচরে হোটেল ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। এলাইট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উদ্যোগে চালু হলো ব্যাচেলর ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এক সাংবাদিক সম্মেলন করে কর্মকর্তারা জানান এই কোর্সটি চালু করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন স্বীকৃত লিঙ্গায়াস বিদ্যাপীঠ ডিমড ইউনিভার্সিটি, মূলত বেকারত্ব সমস্যা মোকাবিলার লক্ষ্যে। উল্লেখযোগ্যভাবে এলাইট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট লিঙ্গায়াস বিদ্যাপীঠ ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান। কোর্সটির শিল্পীভিত্তিক প্রশিক্ষণের জন্য লিঙ্গায়াস বিদ্যাপীঠ ইউনিভার্সিটির সঙ্গে শিলচরের হোটেল সাগরিকা রিজেন্সি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল ট্রেনিং প্রদান করা হবে হোটেল সাগরিকা রিজেন্সিতে। চন্দ্রমোহন সিং, আমি জেনারেল ম্যানেজার হোটেল সাগরিকা রিজেন্সি। তো রিসেন্টলি একটা নতুন এই বরাকগুলিতে এটা ফার্স্ট টাইম হচ্ছে, এটা মানে হোটেল ম্যানেজমেন্ট কোর্স যেটা বিভোগ করেছে। এটা ইয়ে হলো আপনার লিঙ্গায়াস বিদ্যাপীঠ ইউনিভার্সিটি আর এই যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তো ওনারা ওই ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এমওইউ সাইন হয়েছে তো সাগরিকা রিজেন্সির সাথে। তো ওনারা থিওরিগুলো ওনাদের ক্লাসরুম আছে, ওখানে ক্লাস করাবে থিওরিগুলো। 3 ইয়ার্সের এটা কোর্স আছে। আর প্র্যাকটিক্যালগুলো আমাদের এখানে আমি মানে ট্রেনিং দেবো প্র্যাকটিক্যালগুলো। वो क्या है? विवो का फुल फॉर्म है बैचलर्स ऑफ वोकेशन। इट इज़ अ स्किल बेस्ड डिग्री प्रोग्राम दैट फोकसेस ऑन प्रैक्टिकल ट्रेनिंग along with academical studies. So unlike traditional courses that focuses on theory, but Vivo provides student a job hand professional by providing hands-on experience, internship and also industrial exposure. ये इसका जनवरी 2026 का सेशन शुरू हो चुका है और आपका एडमिशन जो है वो अंबिकापट्टी রানীবাড়ি গ্রাউন্ড ফ্লোর অপোজিট টু রামানুজ কলেজ में है। প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রীভূমিতে আয়োজন হতে চলেছে লোক সংস্কৃতির সম্মেলন ও লোক উৎসব।
7 ও 8 ফেব্রুয়ারি দুদিনব্যাপী বর্ণিল কার্যক্রম আয়োজন হবে লোক সংস্কৃতি মঞ্চ শ্রীভূমি শাখার পক্ষ থেকে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঞ্চের কর্মকর্তারা উল্লেখ করেন, এবছর 10ম দ্বিবার্ষিক লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসব আয়োজন হচ্ছে। 7 ও 8 ফেব্রুয়ারি দুদিন কার্যক্রম রয়েছে। শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতিভবন ও বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন প্রাঙ্গণে দুদিনের বর্ণোজ্জ্বল কার্যক্রম উপভোগ করবেন সংস্কৃতি মনস্ক লোকেরা। 7 ফেব্রুয়ারি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন প্রাঙ্গণের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা। সময় রয়েছে সকাল 8টায়। অনুষ্ঠানের রূপরেখা নিয়ে সংগঠনের পক্ষে জগদীশচন্দ্র বণিক, সুবীর রঞ্জন রায়, রতির রঞ্জন শর্মা প্রমুখ মিডিয়ার সামনে এভাবে তুলে ধরেন। করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার লোকসংস্কৃতি মঞ্চের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। বিগত 20 বৎসর হইতে এই যে লোকমঞ্চের যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে গেছে, তাতে আমরা সবাই প্রত্যক্ষদর্শী, অভিজ্ঞতা অর্জন করেছি। তাতে এবারের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমাকে অভ্যর্থনা সমিতির সভাপতি নির্বাচন করা হয়েছে। সেই সঙ্গে একটি টিম তৈরি করা হয়েছে। আমাদের সম্পাদক প্রবরতন দাস সঙ্গীত বিভাগের বিশেষ পর্যবেক্ষী ব্যক্তিত্ব এবং আরও যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের সমিতির অভ্যর্থনা সমিতিটা তৈরি হয়েছে। আশা করি এবারের 10ম দ্বিবার্ষিক সম্মেলন ও লোকোৎসব করিমগঞ্জ শহরে আলোড়ন সৃষ্টি করবে এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সেটি আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা তৈরি করেছি। লোকসংস্কৃতি, লোকোৎসব, জনজাতির বিভিন্ন গ্রামাঞ্চলের যে কৃষ্টি, যে লোকধারা বিভিন্ন ঐতিহাসিক জীবন থেকে চলে আসছে, তাকে তুলে ধরার জন্য আমাদের প্রয়াস আমরা করতে পেরেছি এবং তার জন্য যে প্রোগ্রাম তৈরি করা হয়েছে তার জন্য এটা সাফল্য হয় তার চেষ্টা আমরা করছি। প্রথমত আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 এই 2 দিন, শনি রবিবার দিন এই উৎসব শুরু হবে সকালবেলা একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সেই শোভাযাত্রা আমাদের যে বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের যেখান থেকে আমাদের শোভাযাত্রা অনুষ্ঠান হবে, সেখান থেকে শুরু হয়ে সকাল 8টায় শোভাযাত্রা করিমগঞ্জ শহর পরিক্রমা করবেন এবং সেইখানে পরিক্রমার ভিতরে বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক সংস্থা, আরও অনেক সংস্থা, ইন্ডিভিজুয়াল মানুষগণ আমাদের শোভাযাত্রা অংশগ্রহণ করবে। সেভাবে তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। আশা করি তারা অংশগ্রহণ করবেন এবং শোভাযাত্রার পরে আমাদের অনুষ্ঠান সূচির ভিতরে পতাকা উত্তোলন এবং বিভিন্নভাবে নানা রকম প্রোগ্রাম আমরা আমাদের প্রোগ্রামটা দিয়ে দেবো। সেই প্রোগ্রামটা আপনারা প্রচার মাধ্যমে প্রকাশ করবেন যাতে জনগণ এটা পায় এবং তাদের উপস্থিতি আমরা বিশেষভাবে কামনা করছি। আজকের এই যে সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের একটি একান্ত অনুরোধ এবং দাবি, আপনাদের মাধ্যমে যাতে এই লোকমঞ্চের অনুষ্ঠান সমস্ত জেলা এবং পারিপার্শ্বিক জেলাতে প্রচার হয়, তার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের প্রচার, আপনাদের মিডিয়া সংস্থা, আপনাদের নানা রকম যে কৌশলতা আছে সেটা প্রয়োগ করে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করবেন। আমি আপনাদের কাছে সেই অনুরোধ রাখছি। আজকের আরেকটি বিশেষ দিক হচ্ছে এই যে প্রেস মিট আমরা করছি, এটি আমাদের বিশ্বাস আগামী দিনে পত্রপত্রিকা এবং বিভিন্ন প্রচারের মাধ্যমে জনগণের যে একটা সাড়া জাগবে, সেটা কিন্তু এই উৎসবের একটি বিশেষ পরিপন্থ বলে মনে করি। কারণ মানুষের মনে যদি একটা প্রচারভাবে আওয়াজ আসে, লোকমঞ্চ তৈরি হয়েছে এবং এই অনুষ্ঠানগুলো 2 দিনব্যাপী হবে, শিশু মেলা, সাহিত্য আসর, বিভিন্ন আলোচনা এবং আমাদের ভিতরে মণিপুরী সংস্থা, অসমিয়া সংস্থা, বাঙালি হিন্দু সংস্থা, বিভিন্ন অঞ্চলে জাতিগোষ্ঠী যাদের কাছে যাবে তারা উৎসাহিত হয়ে এই উৎসবে যোগদান করবে বলে বিশ্বাস করি। অলরেডি আমরা প্রায় 100-র উপরে না অনুষ্ঠানে যারা যোগদান করবে এই মঞ্চিত ভাষা। আচ্ছা, আমাদের লোকসভা এই কালচার প্রোগ্রামে যিনি আছেন রঞ্জিত সেটা বলবেন। অনেক মানুষ এখানে তাদের নাম লিখিয়েছেন। আশা করি তারা এইসব পারফরমেন্সগুলো করবেন এবং এইভাবে আপনারা এটাকে তুলে ধরবেন যাতে তারা উৎসাহিত হয়ে আসে এবং আমরা যাতে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়। এটুকুই আমার বলার ছিল। আপনাদের কাছে আমার একান্ত বিশেষ অনুরোধ, আপনারা এটাকে প্রচার মাধ্যমে নিয়ে সমাজের কাছে তুলে ধরবেন যাতে এই উৎসব সাফল্যমণ্ডিত হয়। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।